ক্লাস 6-এ আমাদের ভর্তি পরীক্ষা দিয়ে ঢুকতে হয়। প্রায় আমাদের সময় 1000 জন পরীক্ষা দিয়েছিল, আমরা টিকেছিলাম হলো 50 জন। এই 50 জন টিকে এই 6 থেকে শুরু এইচএসসি পর্যন্ত শেষ, একই স্কুল একই কলেজ। আমার আসলে এটা চিকিৎসক হওয়ার মানে কোনো স্বপ্নই ছিল না। এটা আসলে আমি ম্যাথ ভয় পাই, ম্যাথ ভয় থেকেই আমার চিকিৎসক হওয়ার আর কি মানে বায়োলজি বেছে নেওয়া। মেডিকেলে আসলে অনেক পড়া, এবং এই পড়াটা যখন এই পড়া শুরু হয় হলো মেডিকেলে চান্স পাওয়ার পর থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত কোশ্চেন দিয়ে দিই এবং আমি পাশে বসে থাকি, আমি আমার কাজ অন্য কাজগুলো করছিলাম। তো দেখা গিয়েছে যে ওই মডেল টেস্টে যে উত্তরগুলো দেখে উত্তরগুলো গোলগুলো দাগিয়েছে, বাট আমি কিন্তু এটা লক্ষ্য করে আমি কিছু বলিনি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি নো ইওর টিচারের আরও একটি পর্বে। আজকে আমাদের সাথে আছেন জনপ্রিয় বায়োলজি টিচার ডাক্তার আরমান হোসাইন রনি ভাই। ভাই, আপনাকে স্বাগতম জানাচ্ছি আজকের এপিসোডে। এবং আজকে আমরা রনি ভাইয়ের দীর্ঘদিন ধরে যে পড়াচ্ছেন রনি ভাই, প্রায় 13 বছর হয়ে গেল, এই পড়ানোর গল্প আমরা শুনবো, পাশাপাশি রনি ভাইয়ের শিক্ষক জীবনের পাশাপাশি ছাত্র জীবনের গল্প শুনবো। রনি ভাইয়ের কাছে প্রথম প্রশ্ন, ভাই আপনার স্কুল কোথায় ছিল, স্কুল জীবনটা কেমন ছিল? আমার স্কুল মূলত আমি উপজেলায় বড় হয়েছি, তো আমার স্কুল ছিল উপজেলাতেই। স্কুলের নাম ছিল সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয়। ওই নামটা এখন চেঞ্জ হয়ে গিয়েছে, এখন চেঞ্জ হয়ে ওটা হলো সৈয়দপুর বিজ্ঞান কলেজ। এবং আমার স্কুল এবং কলেজ ওই একই ছিল। ওটা যদিও কলেজ নাম, বাট ওটার স্কুল সেকশনও আছে। তার মানে একই প্রাঙ্গণে আপনার স্কুল কলেজ জীবন? হ্যাঁ, ওটা ক্লাস 6-এ আমাদের ভর্তি পরীক্ষা দিয়ে ঢুকতে হয়। প্রায় আমাদের সময় 1000 জন পরীক্ষা দিয়েছিল, আমরা টিকেছিলাম হলো 50 জন। এই 50 জন টিকে এই 6 থেকে শুরু এইচএসসি পর্যন্ত শেষ, একই স্কুল একই কলেজ। তাহলে আপনার স্কুল কলেজ জীবনের মেমোরিটা আসলে ব্লেন্ডেড, একই জায়গায় যেহেতু কেটেছে। তো স্কুল কলেজের যদি ভালো কোনো মেমোরিজ বেছে নিতে বলা হয়, কোনটাকে বেছে নেবেন? ভালো মেমোরিজ বলতে আমি যখন চান্স পাই, কারণ ওটা হলো আমার লাইফের ফার্স্ট ভর্তি যুদ্ধে চান্স পাওয়া। আচ্ছা, প্রথম কম্পিটিটিভ এক্সাম। সো এটা অনেক বড় একটা পাওয়া ছিল, কারণ 1000 জনের মধ্যে 50 জন চান্স পাওয়া, এটা আসলে সো মাচ ডিফিকাল্ট ছিল। এবং ওই এলাকার মধ্যে ওটা যেহেতু একটা ফেমাস স্কুল ছিল, এবং ওটা আসলে সবার মেইন টার্গেট ছিল ক্লাস 5 এর পরে ক্লাস 6-এ ওইটা ফার্স্ট টার্গেট ছিল। তো ওটাতে যদি কারো চান্স না হয় দেন বাকি অপশনগুলো চিন্তা করতে। সো এটা ভাগ্যেরও একটা ব্যাপার ছিল, সবকিছু মিলিয়ে আর কি আমার চান্স পাওয়াটা, এটাই আমার মনে পড়ে আর কি। আচ্ছা ভাই, আপনার এই যে এখন পরিচয় চিকিৎসক, এই চিকিৎসক হবার স্বপ্নটা আপনার মনে কখন প্রথম জন্ম নেয়, স্কুলে নাকি কলেজে? আমার আসলে এটা চিকিৎসক হওয়ার মানে কোনো স্বপ্নই ছিল না। এটা আসলে আমি ম্যাথ ভয় পাই, ম্যাথ ভয় থেকেই আমার চিকিৎসক হওয়ার আর কি মানে বায়োলজি বেছে নেওয়া। কারণ অ্যাডমিশন টেস্টে তো যদি আমি মেডিকেল, তারপরে হলো ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং, 3টা অপশন ছিল। এখন এই 3টা অপশনের মধ্যে আমি যদি ভার্সিটি কোচিং করি আমাকে ম্যাথ করতে হবে, আমি যদি ইঞ্জিনিয়ারিং কোচিং করি তাহলেও ম্যাথ করতে হবে। তো সেক্ষেত্রে বাকি থাকা অপশন হলো বায়োলজি এবং মেডিকেল ভিত্তিক। আর মেডিকেলের পড়াগুলো একটু মুখস্থ টাইপের জিনিস, তো আমার মুখস্থ শক্তি একটু ভালো, তো এই জন্য মূলত আমার মেডিকেলটা এই জন্যই বেছে নেওয়া। আসলে কোনো স্বপ্ন থেকে যে আমি ডক্টর হবো এরকম কোনো স্বপ্ন থেকে আসা হয়নি, বাট আমার একটা স্বপ্ন ছিল, এখনো ওই স্বপ্নটা আমি দেখি বা আমার ভালো লাগে ওটা দেখতে। সেটা হলো যে প্রশাসন লাইনে যাওয়া, ম্যাজিস্ট্রেট, ইওনো, ডিসি, এই জিনিসগুলো, এগুলো হওয়ার একটা স্বপ্ন ছোট থেকে ছিল। আচ্ছা, মানে প্রশাসক পদে যাবার আপনার আগে থেকে ইচ্ছা ছিল, ছোট থেকেই ছিল এটা। আচ্ছা ভাই, পরবর্তীতে ডাক্তারি পড়তে গিয়ে, ডাক্তারি নিয়ে তো একটা কথা প্রচলিত আছে যে অনেক আসলে পড়াশোনা করতে হয়, অন্যান্য যে কোনো সাবজেক্টের তুলনায় ডাক্তারিতে পড়াশোনার প্রেশারটা অনেক থাকে। তো আপনি মেডিকেলে পড়ছেন, দেশের স্বনামধন্য একটা মেডিকেলে পড়েছেন, পাশাপাশি আপনি তো সে বয়স থেকেই বোধহয় শিক্ষকতাও করেন। তো দুটো একসাথে ব্যালেন্স কিভাবে করেছেন? হ্যাঁ, তোমার কথা সঠিক যে মেডিকেলে আসলে অনেক পড়া, এবং এই পড়াটা যখন এই পড়া শুরু হয় হলো মেডিকেলে চান্স পাওয়ার পর থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত। যেমন আমাকে কিন্তু এখনো পড়াশোনা করতে হয় মেডিকেলের জন্য, এখনো পড়ি কিন্তু আমি। হ্যাঁ, এবং এটা শেষ নাই, যদি শেষ করি তাহলে আমার ক্যারিয়ার আর আগাবে না, ব্যাপারটা এরকম। তো অ্যাট এ টাইমে শিক্ষকতা এবং আমার প্রফেশনালিজম, এই দুটো আমি মেনটেন করি। একটা ওয়ে আছে, সেটা হলো যে আমি শিক্ষকতা বা আমি যখন পড়াই, এটা কিন্তু আমার একটা শখের জিনিস, আর কিছু না। তো এই শখের জিনিস, মানুষ যেমন একটা কাজ করে বা পরিশ্রম করে বা চাকরি করার পর সে কেউ শখ করে গান শোনে, কেউ ছবি আঁকে, তো আমার শখের জিনিসটা হলো এই পড়ানো। আমি যখন পড়াই আমি ওই ফিলিংসটা আমি আমার মধ্যে
কাজ করে যে আমি পড়াচ্ছি এবং কাউকে নতুন কিছু শিখাচ্ছি, এই জায়গা থেকে আর কি শখের জায়গা যেহেতু, এই জন্য এটা আমার কাছে বার্ডেন মনে হয় না, এই জন্য এটা অ্যাডজাস্ট হয়েই যায়। এক্স্যাক্টলি। একবারে আগে যখন আপনি ছাত্র অবস্থায় ছিলেন, মেডিকেল পড়েছেন, তখনও আপনার অনেক চাপ নিয়ে করতে হয়েছে, এখন তো আপনি একজন প্রফেশনাল চিকিৎসক। তো এই চিকিৎসা পেশায় আসার পর যখন আপনি পড়ান, এখন আরো বেশি মানে কঠিন মনে হয় কিনা ব্যালেন্স করতে? না, কঠিন মনে হয় না, কারণ ওই যে একটা কথা বললাম যে আমি তো আগে থেকে এটা হলো আমার শখের জায়গা। আচ্ছা, আমার পড়ানোটা হলো আমার শখের প্যাশন। হ্যাঁ, যেহেতু প্যাশন, তো সেক্ষেত্রে শখের জায়গায় থেকে কিন্তু কখনো কষ্ট হয় না, আরো ভালো লাগে, মানুষ আরো এনজয় করে, সমস্যা হয় না। আচ্ছা ভাই, তো শিক্ষকতা যেহেতু অনেক বছর হলো, আপনি 2009 সাল থেকে শিক্ষকতা করছেন, তো এতদিন শিক্ষকতার যদি আমাদের কোনো সুমধুর কিংবা কোনো তিক্ত অভিজ্ঞতা যদি থেকে থাকে? অভিজ্ঞতা তো অনেক, আমার শিক্ষকতার প্রায়, আমি যখন স্টুডেন্ট পড়াতাম, বাসায় গিয়েও পড়াতাম, বিভিন্ন কোচিং সেন্টারে পড়াতাম, তো একটা তিক্ত অভিজ্ঞতা আছে, তিক্ত অভিজ্ঞতা না, মানে একটু ফানি অভিজ্ঞতা। সেটা হলো যে আমি একটা স্টুডেন্টকে পড়াতাম, তো ওর একদিন আমি মডেল টেস্ট পরীক্ষা নেই, হ্যাঁ, নিজে কোশ্চেন করে মডেল টেস্ট পরীক্ষা নেই। তো ও সামহাউ ওই মডেল টেস্ট পরীক্ষাটা ওকে আমি কোশ্চেন দিয়ে দিই এবং আমি পাশে বসে থাকি, আমি আমার কাজ অন্য কাজগুলো করছিলাম। তো দেখা গিয়েছে যে ওই মডেল টেস্টে যে উত্তরগুলো দেখে উত্তরগুলো গোলগুলো দাগিয়েছে, বাট আমি কিন্তু এটা লক্ষ্য করে আমি কিছু বলিনি। আচ্ছা, পরে যখন সে ভাবছে আপনি খেয়াল করেন? হ্যাঁ, ও ভাবছে যে আমি খেয়াল করিনি। তো পরে যখন আর কি ওর নাম্বার আমি কারেকশন করে দিই, তখন দেখি যে ও 50-এর মধ্যে 45 পায়, কিন্তু 45 পাওয়ার মতো স্টুডেন্ট ও না, বা কোশ্চেনটা ওই স্ট্যান্ডার্ডের না। তো পরে তো আমি সেই একটা ঝাড়ি দিলাম, ঝাড়ি দেওয়ার পর সে কান্না করলো, তারপর থেকে সে সোজা হয়ে গেল। আচ্ছা, তারপর থেকে সে পড়াশোনায় তারপরে হ্যাঁ একটু ডেডিকেটেড থাকলো, ওই 2 নম্বরের দিকে আর না। আচ্ছা, তো ভাইয়া অনেক দিন যেহেতু পড়ালেন, আপনি একটা ফানি অভিজ্ঞতা বললেন, এর পাশাপাশি আমরা জানতে চাইবো যে কেউ যদি চিকিৎসক হওয়ার জন্য তার আগে থেকে এইম থাকে, আপনি তো যেহেতু বায়োলজিকে আপনার বেছে নিতে হয়েছিল, আপনার ম্যাথে আপনার একটু ভয় ছিল আপনি বলেছেন, কোনো শিক্ষার্থী যদি চিকিৎসক হতে চায়, এখন যেহেতু অনেক বেশি কম্পিটিশন, আপনি যখন পরীক্ষা দিয়েছেন তার তুলনায় এখন কম্পিটিশনটা অনেক বেশি, তো আপনার কি মনে হয় স্কুল থেকেই নাকি কলেজ থেকে, কখন থেকে প্রিপারেশনটা নেওয়া উচিত? স্কুল থেকে নেওয়া উচিত না, স্কুল থেকে সে স্বপ্ন দেখতে পারে, বাট এই স্বপ্নর বাস্তবায়নটা কলেজ থেকে করতে হবে। হ্যাঁ, কারণ কলেজে ও যে বইগুলো পড়বে সেই বইয়ের উপরেই কিন্তু অ্যাডমিশন টেস্টের পরীক্ষাগুলো হয়, স্কুলের বই থেকে না। তো সেক্ষেত্রে স্কুল থেকে ওর স্বপ্নটা দেখবে আর কলেজে সেটা এক্সিকিউট করবে। এবং কলেজে, আমি যখন কলেজে ছিলাম, আমি কিন্তু ফার্স্ট ইয়ার থেকেই আমার প্রিপারেশন ছিল, এবং ফার্স্ট ইয়ার থেকে আমি কিন্তু অ্যাডমিশনের প্রিপারেশন নিয়েছিলাম, যদি এটা কেউ জানতো না এবং কাউকে বলতাম না, আমি কিন্তু লুকায়। আচ্ছা, ঠিক আছে। এবং আমি যেটা করতাম যে তখন তো মোবাইল খুব বেশি ছিল না, বাট আমার মোবাইল ছিল, আমি রাত 12টার পরে, প্রতিদিন রাত 12টার পরে আমি বিভিন্ন ভাইয়াকে ফোন দিতাম, তাদের ফোন নাম্বার জোগাড় করে, এবং তাদের ফোন নাম্বার পেতাম হলো প্রসপেক্টাস দেয় না পরীক্ষার আগে। তো ওই প্রসপেক্টাস, আগের বছর একটা প্রসপেক্টাস আমার কাছে ছিল, সেই প্রসপেক্টাসে যেসব ভাইয়ারা ছিল সেসব ভাইয়াদের মোবাইল নাম্বারগুলো গোল গোল দিয়ে রাখতাম, এবং বাংলা লিঙ্ক নাম্বার ওগুলো গোল দিয়ে রাখতাম, এবং প্রতিদিন রাত 12টার পরে ওই বাংলা লিঙ্ক নাম্বারগুলোতে ফোন দিতাম, কারণ রাত 12টার পরে বাংলা লিঙ্ক নাম্বারে তখন 29 পয়সা মিনিট ছিল। আচ্ছা আচ্ছা, এই জন্য, এবং প্রতিদিন রাতে এক একজন ভাইকে ফোন দিতাম এবং এক একজনের পরামর্শ নিতাম। হ্যাঁ, কারো মানে তাদেরকে আমি অ্যাপ্রোচ করতাম যে ভাই আমার তো মেডিকেলে যাওয়ার ইচ্ছে, তো মেডিকেলে আমি পড়তে চাই, কি করব, এখন থেকে কিভাবে কি করব। এক একজন এক এক ভিউ থেকে, এক এক দৃষ্টিভঙ্গি থেকে আমাকে পরামর্শগুলো দিত। তো ওই সব পরামর্শগুলো মিলিয়ে আর কি দেন আমি ডিসিশন নিই, বা আমি ওইভাবে করে পড়াশোনাটা করি। আচ্ছা, তো কথার প্রসঙ্গক্রমে আসি, সেটা হচ্ছে আপনার যেহেতু স্কুল এবং কলেজ দুটোই একটা জেলা উপজেলা শহরে, তো আপনি পরবর্তীতে অ্যাডমিশন কোচিং করার জন্য কি ঢাকায় এসেছিলেন নাকি বিভাগীয় শহর? না, ঢাকায় আসিনি, আমি সৈয়দপুর থেকে রংপুর কাছাকাছি, তো আর সৈয়দপুরে কোনো কোচিং সেন্টারও ছিল না, এই জন্য আমাকে বাধ্য হয়ে রংপুরেই কোচিং করতে হয়। যদিও পরবর্তীতে আমার মনে হয়েছে যে কোচিং করাটা খুব একটা আমার জন্য ফ্রুটফুল হয়নি। আমি আলটিমেটলি কোচিংয়ের 3 মাস কোচিং হয়, আমি আলটিমেটলি 1 মাস আগে বাসায় আবার চলে আসছি। আচ্ছা, এসে নিজেই পড়াশোনা করেছে, কারণ কোচিংয়ে আসলে আমার কাছে ফ্রুটফুল মনে হয়নি। আচ্ছা, তো ভাই কোচিংয়ের যে কথাটা আমরা আসলাম, সেটা হচ্ছে এখন তো মানে আপনি যেহেতু অনলাইনের যুগটা তো নতুন, এর আগে অফলাইন ছিল, তো আপনি অফলাইনে নিজেও স্টুডেন্ট ছিলেন, আমার অফলাইনে আপনি পড়িয়েছেন, এখন আমার অনলাইনেও পড়াচ্ছেন দেশের অন্যতম সেরা একটা এর থেকে। তো অনলাইন এবং অফলাইন দুটোতেই পড়ার অভিজ্ঞতা থেকে আপনার কাছে কোনটি মনে হয় যে অনলাইনে পড়াটা শিক্ষার্থীদের জন্য বেশি ফ্রুটফুল নাকি অফলাইনে? স্টুডেন্টের যদি সদিচ্ছা থাকে চান্স পাওয়ার জন্য, অথবা সে যদি ডিটারমাইন্ড হয়, তার জন্য
অনলাইন হলো বেস্ট। আচ্ছা, আর স্টুডেন্ট যদি ফাঁকিবাজি টেন্ডেন্সি থাকে তাহলে তার জন্য অফলাইন। হ্যাঁ, স্টুডেন্ট যদি অনেস্ট থাকে পড়াশোনার ক্ষেত্রে অনলাইন বেস্ট। কেন বেস্ট? কারণ অনলাইনে ও যখন পড়বে তার কিন্তু অফলাইনে যাওয়ার জন্য একটা সময় ব্যয় হয়। বাসা থেকে যাবে, প্রিপারেশন নিবে, আবার ক্লাস করে আবার বাসায় আসবে, একটা শারীরিক পরিশ্রমের ব্যাপার আছে, এখানে সময়ের ব্যাপার আছে। এগুলো কিন্তু তার সময়গুলো কমে যাবে। আর অ্যাডমিশনের আগে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড কিন্তু খুবই মূল্যবান। হ্যাঁ, তো সেক্ষেত্রে অফলাইনে তার কিন্তু সময়টা চলে যাচ্ছে, কিন্তু ওই সময়টা সে কিন্তু অনলাইনে ইজিলি পড়তে পারবে। অনলাইনে তো তার বাসা থেকে বের হতে হচ্ছে না, সে রুমের মধ্যে চেয়ারে অথবা বিছানায় শুয়ে সে ক্লাস দেখবে, সে প্র্যাকটিস করবে, তার কিন্তু অনেক সময় বেঁচে যায়। তো আমার জন্য এই জন্য মনে হয় যে আমাদের সময় তো আর অনলাইন ছিল না, তো এই জন্য অনলাইনটা বেস্ট আমার কাছে মনে হয়। আচ্ছা ভাই, তো আমরা শেষ দিকে চলে এসেছি। আমার প্রশ্ন হচ্ছে যে ফ্রেন্ড সার্কেল আপনার কাছে মনে হয় যে কতটা গুরুত্বপূর্ণ, সেটা আপনার জীবনে কিংবা শিক্ষার্থীদের জীবনে? হ্যাঁ, একটা কথাই তো আছে যে তুমি তো জানো যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যে তোমার যদি সার্কেলটা ভালো হয় তাহলে তুমি তাদের দ্বারা অনেকাংশে তুমি উদ্দীপ্ত হবে, অনেকাংশে তুমি মোটিভেটেড হবে। আর সার্কেল যদি ঠিকঠাক না হয় তাহলে তুমি আইডিয়াল থাকলেও তুমি কিন্তু তাদের দ্বারা মোটিভেটেড হয়ে তুমি একটা অন্য লাইনে চলে যাবে, এটা একটা স্বাভাবিক বিষয়। তো আমার সার্কেলটা আল্লাহর রহমতে, আমি যে স্কুলে পড়েছি আমার যে সার্কেল ছিল সেই সার্কেলটা অনেক ভালো ছিল। আমরা 4 ফ্রেন্ড একসাথে ঘুরতাম অলওয়েজ, এবং 4 ফ্রেন্ডের মধ্যে একজন বুয়েটে পড়াশোনা করে পাশ করেছে, একজন বাংলাদেশ ব্যাংকে আছে, আমি তো মেডিকেলে আছি, হ্যাঁ, আর একজন ইঞ্জিনিয়ারিং পড়েছে। তো এরকম আর কি, এবং সবাই ভালো ভালো জায়গায় আছে। সো সার্কেলটা যদি ভালো হয় তাহলে হবে কি, এই সার্কেলের মধ্যে পড়াশোনা নিয়ে কথা হবে, বিভিন্ন ক্রিয়েটিভ ব্যাপার স্যাপারগুলো নিয়ে কথা হবে। আর সার্কেলের মধ্যে যদি কেউ দুষ্ট থাকে তাহলে তো তার কথাবার্তাগুলো একটু দুষ্ট টাইপেরই হবে এবং সে দুষ্টামিতে মোটিভেটেড হবে, তাই না? সো সার্কেল একটা মেজর রোল প্লে করে। আচ্ছা ভাই, শিক্ষতে তো আপনার বেশ কিছুদিন হয়ে গেল, তো শিক্ষতে পড়ানোর অভিজ্ঞতা অনেক দিনেরই, তো এই অভিজ্ঞতার মধ্যে আমাদেরকে যদি কোনো মজার কোনো অভিজ্ঞতা বা স্মরণীয় কোনো অভিজ্ঞতা বলতেন শিক্ষতে পড়াতে গিয়ে আপনার অভিজ্ঞতা। শিক্ষতে পড়াতে অভিজ্ঞতা হলো যে স্টুডেন্ট, এই যে আমি যেটা বললাম যে স্টুডেন্টরা অনলাইন হলো তাদের জন্য বেস্ট যারা ডেডিকেটেড বা যারা অনেস্ট পড়াশোনার প্রতি, হ্যাঁ, বা ক্যারিয়ারের প্রতি। বাট যারা অনেস্ট না তাদের জন্য কিন্তু অনলাইন না। এখানে অনেকটা দায়িত্ব নিজের উপর। কারণ আমরা যখন ক্লাস নেই তখন আমি লক্ষ্য করি অনেক সময় যে কমেন্টে দেখা যায় যে তারা বোঝা যাচ্ছে যে সে একধারে কমেন্ট করেই যাচ্ছে, ক্লাসের মধ্যে তার মনোযোগ নেই, ক্লাসের মধ্যে কোনো মনোযোগ নেই। বা আমরা যখন লাইভ ক্লাসগুলো নেই, হ্যাঁ, পেজ থেকে, তখন তুমি দেখো যে এ আরেকজনকে ট্যাগ করে এবং তাদের নিজেদের মধ্যে চ্যাটিং করে, তাই না? তার কিন্তু ক্লাসের দিকে কোনো মনোযোগ থাকে না। তো সেক্ষেত্রে যেহেতু কন্ট্রোলটা টোটালি ওর হাতে, স্টুডেন্টের হাতে, তো সেক্ষেত্রে সে যদি অনেস্ট না হয় অনলাইনে কিন্তু তাদের একটা ঝামেলা আছে। তো এরকম আমি দেখেছি আমি ক্লাস নেওয়ার সময় যে একটা স্টুডেন্ট এভাবে করে কমেন্ট করছে যে স্যার প্লিজ আমার নামটা একবার নেন, একবার শুধুমাত্র আমার নামটা বলেন। তো এই নামটা বললে কি বা যায় আসে তোমার? বললে তো এমন না যে তোমার লাইফটা খুব উজ্জ্বল কিছু হবে, তাই না? তো এই জিনিসগুলো করে, তো ক্লাসে তো এগুলো ফেস করতেই হয়। প্রসঙ্গক্রমে সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে অনলাইনে শিক্ষার্থীরা যখন বিভিন্ন প্ল্যাটফর্মে তারা যুক্ত হয়, তাদের স্মার্টফোনটা অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে অ্যাক্সেসিবল, অনেকে ল্যাপটপ থেকেও ক্লাস করে। তো সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাকশন নিয়ে আমরা অনেক কথা শুনি যে অনলাইনে যারা ক্লাস করে তাদের সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে টাইম কনজিউম হয়। তো শিক্ষার্থীদের আপনি এক্ষেত্রে কি পরামর্শ দিবেন? এটা থেকে দূরে থাকতে তারা কি করতে পারে? শিক্ষক তো অলরেডি এদেরকে দূরে রাখার ব্যবস্থা করেই ফেলেছে। শিক্ষক অ্যাপস আছে, তো যে আমাদের কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হয় না, কোনো ব্যবহার করতে হয় না। তারা যখন ক্লাস করবে তারা অ্যাপসে ঢুকবে, অ্যাপসের মধ্যেই সে থাকবে। এখানে তো সোশ্যাল মিডিয়ার কোনো প্রশ্ন, কারণ আমরা তো আর কোনো পেজে ক্লাস নেই না বা আমরা কোনো গ্রুপে ক্লাস নিচ্ছি না, আমাদের তো নিজস্ব অ্যাপস আছে। তো সেক্ষেত্রে এটা ও যদি চায়, ও হয়তো ডিস্ট্রাক্টেড হতে পারে অন্যভাবে, কিন্তু সে যদি ডেডিকেটেড হয় তো তার জন্য তো ডিস্ট্রাকশনের কোনো অপশন নাই। না, তারপরও শিক্ষক তো এরকম ব্যবস্থা করেছে, কিন্তু তারপরও শিক্ষার্থীরা যেহেতু অল্প বয়স্ক, তাদের কিন্তু ম্যাচুরিটি লেভেলটা ওরকম থাকে না। অনেকেই আছে যে ফেসবুকে ঘন্টার পর ঘন্টা সময় কাটাচ্ছে। এই টেন্ডেন্সিটা কমানোর জন্য আপনি কি ধরনের পরামর্শ দিবেন? ফেসবুক আনইনস্টল করবে, অথবা তার যদি ফেসবুক থাকেও সে লগ আউট করে বের হয়ে যাবে, যেন নোটিফিকেশনগুলো না দেখতে পায়।
এই কাজগুলো এভাবেই নিজেকে সরিয়ে রাখতে হবে, করতে হবে। হ্যাঁ, আচ্ছা ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আমার মনে হয় যে রনি ভাইয়া একজন চিকিৎসক হিসাবে রনি ভাইয়ের অনেক খ্যাতি আছে, পাশাপাশি একজন শিক্ষক হিসেবেও খ্যাতি আছে। তো দুইটা ব্যালেন্স করে উনি তোমাদেরকে পড়াচ্ছেন, শিক্ষতে সময় দিচ্ছেন। আমার মনে হয় যে এটা আমাদের একটা সৌভাগ্য, কারণ অনেকেই আছে যে প্রফেশনে চলে যাওয়ার পর কিন্তু আর মানে ক্যারি অন করতে পারে না, বাট রনি ভাই এখনও সেটা যতদিন পর্যন্ত চালু রাখতে পারবেন আমার মনে হয় যে বাংলাদেশের এর থেকে শিক্ষার্থীরা উপকৃত হবে। এবং রনি ভাইয়ের ক্লাস কতটা জনপ্রিয় আমরা সেটা শিক্ষতে একটা ক্লাস হওয়ার পরই দেখি। তো আশা করছি যে এপিসোডটি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।